বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সামনে আবার আজকে হাজির একটা খুব সুন্দর ভিডিওটা নিয়ে। সেটা হচ্ছে টেন্স সম্পর্কে। আর তোমরা জানো, ইংরেজিতে সেন্স রাখতে গেলে ভালো করে টেন্স জানাটা খুব জরুরি। তাই আমি আগে বলছি, শুনে নাও। পেতে ইংরেজিতে সেন্স, আগে শিখতে হবে টেন্স। টেন্সটা শিখলে লিখতে পারবে যে কোনো সেন্টেন্স। রাইটিং স্কিল হবে বেটার, প্যারাগ্রাফ হোক বা লেটার। স্পিকিং মনে হবে না এবার কোনো ম্যাটার। তো টেন্সের যে ভাগাভাগিটা আছে ইংরেজিতে, তার মধ্যে আজকে আমরা প্রথম টেন্সটা, যেটার নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। একে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও বলা হয়। তো টেন্স মোটামুটি তিন ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। প্রত্যেকটাকে পরিষ্কারভাবে আলোচনা করার জন্য আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে। সেটা আমরা পরে আলোচনা করব। তো আজকে যাই হোক, প্রেজেন্টের প্রথম ভাগটা আলোচনা হচ্ছে। তার নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে, এটা আমি তোমাদের বলছি, ভালো করে শোনো। ছন্দরূপে বলছি। বাক্যের শেষে হস্যই ও অন্তস্থ একার হস্যিকার থাকলে সাবজেক্টের পর ভার্বের 1 নম্বর দরকার। তার মানে বাক্যের শেষে যদি তোমরা হস্যই দেখো, ও দেখো, অন্তস্থ দেখো, একার দেখো বা হস্যিকার দেখো, তাহলে বুঝে নিতে হবে যে এখানে সাবজেক্টের পর 1 নম্বরই ভার্ব হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মেরই ভার্ব হবে। আমি আবার বলছি, তোমরা একটু ভালো করে শোনো। বাক্যের শেষে হস্যই ও অন্তস্থ একার হস্যিকার থাকলে সাবজেক্টের পর ভার্বের 1 নম্বর দরকার। আই ইউ ছাড়া যদি দেখো সাবজেক্টটি এক বচন, এস ইএস যোগ করে ভার্বকে করো বহু বচন। অনেকেই বলে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। সেটাও ঠিক, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনেকেই মনে রাখতে পারে না। যার কারণে আমি তোমাদেরকে বলছি যে আই ইউ ছাড়া যদি দেখো সাবজেক্টটি এক বচন, এস ইএস যোগ করে ভার্বকে করো বহু বচন। এখান থেকে এটা পরিষ্কার যে আই আর ইউ থাকলে ভার্বে কোনোদিনই এস বা ইএস যোগ হয় না। যেমন আমি যা বলছি তোমরা একটু ভালো করে শোনো। যেমন আই গো, you go, I do, you do, I read, you read, I write, you write, I run, you run, I think, you think, I draw, you draw, I eat, you eat। অর্থাৎ যতই ভার্ব আসুক না কেন, আই বা ইউ এর পর সেই ভার্বে কোনোদিনই এস বা ইএস যোগ হয় না। এবার তোমরা এই বোর্ডে যে উদাহরণগুলো লেখা আছে সেদিকে একটু লক্ষ্য করো। এখানে পরিষ্কারই তো লেখা আছে আই ইউ ছাড়া যদি দেখো সাবজেক্টটি এক বচন, এস ইএস যোগ করে ভার্বকে করো বহু বচন। তার মানে সাবজেক্টটা যদি এক বচন হয়, ভার্বে কিন্তু বহু বচন করতে হবে। কিন্তু সাবজেক্ট আবার যদি বহু বচন হয়, তখন ভার্বে এস বা ইএস যোগ করা যাবে না, অর্থাৎ এক বচন হবে। তার মানে এটা ঠিক উল্টে যাবে। সাবজেক্ট এক বচন, ভার্ব বহু বচন, সাবজেক্ট বহু বচন, ভার্ব এক বচন। আই ইউ ছাড়া, আই আর ইউটাকে কখনোই ভুলবে না। আই ইউ ভুলে গেলে সব গড়বড় হয়ে যাবে। তাহলে আই আর ইউ থাকলে ভার্বে কোনোদিনই এস বা ইএস যোগ হয় না। কিন্তু আই ইউ ছাড়া সাবজেক্ট যদি এক বচন হয়, ভার্বটা করতে হবে অবশ্যই অবশ্যই বহু বচন। কিন্তু সাবজেক্ট যদি বহু বচন হয়, ভার্বটা হবে অবশ্যই অবশ্যই এক বচন। তো কাজে তোমরা দেখো এখানে লেখা আছে দা বয়, বালকটি পড়ে, তার ইংরেজিটা হচ্ছে দা বয়। তো বয়টা হচ্ছে আই ইউ ছাড়া এক বচন। দেখো রিডের সঙ্গে এস যোগ আছে, রিডস, দা বয় রিডস। তাহলে এক বচন হলেই এখানে বহু বচন। আর যখন বহু বচন হবে তখন এক বচন। যেমন বয়েস, বালকেরা পড়ে, এখানে বহু বচন হলো, তো ওখানে আবার এক বচন হবে, বয়েস রিড। ঠিক তেমনি এখানে দেখো রিমা যায়,
তাহলে ইংরেজিটা হবে রিমা ঘোষ। আই ইউ ছাড়া রিমা নিশ্চয়ই একজন, তাহলে এখানে হলো ঘোষ, রিমা ঘোষ। কিন্তু যখন চলে আসছে দুই বোন রিমা অ্যান্ড সীমা, তাহলে সাবজেক্টটা হয়ে গেল বহুবচন। তো সাবজেক্ট বহুবচন হলে ভাবটা হবে অবশ্যই এক বচন। তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এক বচন কখনই হবে না, আবার বহুবচন কখনই হবে না, বচনটা অবশ্যই উল্টে যাবে আই ইউ ছাড়া। আই ইউটা খেয়াল রাখবে যে আই ইউতে কোনোদিনই তো ভার্বে এস বা ইএস যোগ হবে না, কিন্তু আই ইউ ছাড়া সাবজেক্ট ভার্বের এটা হচ্ছে যে উল্টে যাবে। সাবজেক্টটা এক বচন হলে ভার্বটা হবে বহুবচন, সাবজেক্টটা বহুবচন হলে ভার্বটা হবে এক বচন। আবার আরেকটা এক্সাম্পল দেখো, সে দৌড়ায়, তাহলে লেখা আছে হি রানস। এবার যখন বলছি দে তারা দৌড়ায়, তখন হচ্ছে দে রান, দে মানে তারা অনেকজন হয়ে গেল, ওই জন্য রানের মধ্যে এস যোগ হলো না। আবার বলছি দা ডগ, কুকুরটি ঘেউ ঘেউ করে, ডগ হচ্ছে এক বচন, ওদের বার্স হলো, আর ডগস হলো বহু বচন, তারপর সেখানে হয়ে গেল বার, কুকুরগুলো ঘেউ ঘেউ করে, তখন হবে ডগস বার। এবার তোমাদের বোর্ডে আমি একটু ট্রান্সলেশন করতে আমি দিচ্ছি, তোমরা সেটা ভালো করে অভ্যাস করো। তাহলে এবার বোর্ডে যেগুলো দেওয়া আছে এটাকে তোমরা অনুবাদ করবে। অনুবাদ করার সময় একটা কথা আমার খেয়াল রাখবে যে নিয়ম কিন্তু একটাই, সব বাক্যে ভার্ব চাই। নিয়ম কিন্তু একটাই, সাবজেক্টের পর ভার্ব চাই। যখনই তোমরা দেখবে বাক্যটা একটু বড় আছে, তো সাবজেক্টের পরে ভার্ব লেখার পর তারপরে অন্য কিছু বসাবে, অর্থাৎ অবজেক্ট আসবে তারপর অন্য কিছু আসবে, এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। তাহলে আমি পড়ি, এটাকে ইংরেজি লিখতে হবে আই রিড, আই সাবজেক্ট রিড ভার্ব। কিন্তু যখন লেখা আছে আমি বই পড়ি, সেখানে তোমার খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের পর ভার্বই দরকার। তাহলে আই রিড এ বুক। ছাগলটি খায়, এখানে ছাগলটি তো একজন হয়ে গেল, আই ইউ ছাড়া যখন যদি দেখো সাবজেক্টটি এক বচন, তাহলে ছাগলটি খায়, তাহলে হবে দা গড ইটস। এবার ছাগলটি ঘাস খায়, এখানেও কিন্তু সাবজেক্টের পরে ভার্বটা আগে আনতেই হবে, দা গড ইটস, তারপরে হবে গ্রাস। যদি তোমরা দেখো দা গড গ্রাস ইট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ইংরেজিতে একটাই নিয়ম, সাবজেক্টের পরে ভার্ব দরকার। নিয়ম কিন্তু একটাই, সাবজেক্টের পর ভার্ব চাই। গোলমাল হয়ে গেল নাকি? সাবজেক্টের পর ভার্ব চাই, এটা খেয়াল রাখতে হবে। তো কাজেই এখানে আমি পড়ি, আমি বই পড়ি, ছাগলটি খায়, ছাগলটি ঘাস খায়, এটা তোমরা এইভাবে প্রত্যেকটা এগুলো পড়ে পড়ে তোমরা এটা করবে। ইংরেজিতে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই পিছিয়ে আছে, তাদেরকে হেল্প করতে পারো। সুতরাং আমার কথাটা খেয়াল রাখবে যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।